স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টান ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যীশু খ্রিস্টের জন্মদিন জাঁকজমকপূর্ণ উদযাপনে প্রস্তুত দেশের সব গির্জা। এবারের বড়দিনের প্রার্থনা সংঘাতমুক্ত পৃথিবী আর উদার গণতান্ত্রিক বাংলাদেশ। দেশে ক্যাথলিকদের প্রধান গির্জা রমনার সেন্ট ম্যারিজ। বর্ণিল আলোকসজ্জা আর আয়োজন বলছে এসেছে বড়দিন, প্রস্তুত ক্রিসমাস ট্রি। মঙ্গলবার রাত ৯টায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতার প্রথম পর্ব। বিশেষ প্রার্থনায় অংশ নেন অনুসারীরা। এবছরে আমাদের বিশেষ প্রার্থনা যে যেখানে যেখানে যুদ্ধ আছে, কারণ যিশু হলেন শান্তিরাজ, তিনি হলেন নবরাজ, তাই পৃথিবীতে তো যুদ্ধ থাকতে পারে না। বিশেষ করে আমাদের প্যালেস্টাইন, আমরা প্রার্থনা করি যেন সব জায়গায় যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং শান্তি বিরাজ করে। এর আগে প্রথম কোনো সেনাপ্রধান হিসেবে সেন্ট ম্যারিজ চার্চে যান জেনারেল ওয়াকারুজ্জামান। আয়োজনের বিস্তারিত পরিদর্শন শেষে খ্রিস্টান ধর্মের নেতাদের সাথে নিয়ে কাটেন বড়দিনের কেক। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবারের বড়দিনের প্রার্থনা সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাক অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই নতুন সময়ে আমাদের অনেক স্বপ্ন, এই দেশটা হয়ে উঠুক আরও গণতান্ত্রিক, আরও অসাম্প্রদায়িক এবং উন্নত একটা দেশ। এটা আমাদের প্রত্যাশা। বড়দিন ঘিরে রাজধানীর 5 তারকা হোটেল সহ বিভিন্ন স্থাপনাতেও ছিল জমকালো নানা আয়োজন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন উদযাপন নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে লক্ষ্মীপুর থেকে জানাবেন আব্বাস হোসেন। আব্বাস, একেবারেই সকাল সকাল বড়দিনের উদযাপন নিয়ে জানাবেন, কি কি আয়োজন থাকছে? আসলে আমি যেখানে রয়েছি এটি লক্ষ্মীপুর শহরের যে জোসেফ যে চার্চ যে গির্জায়, সেখানে আমি রয়েছি। তা আমরা কিছুক্ষণ আগে এখানে যিনি ফাদার রয়েছেন লিওনার্ড, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, গতকাল রাত 10:30টায় কিন্তু তারা যীশু খ্রিস্টের যে জন্ম যে উদযাপন উপলক্ষে তারা কেক কেটেছেন এবং তারা প্রার্থনা করেছেন। তারা রাত 12টা পর্যন্ত তারা প্রার্থনা করেছেন। কিছুক্ষণ পরে তারা আবার তাদের যে নানা আনুষ্ঠানিকতা সেটা শুরু করবেন, অর্থাৎ 9:30টার দিকে তারা প্রার্থনার মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করবেন। অর্থাৎ এই যে খ্রিস্টান সম্প্রদায়ের যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, সেটি হচ্ছে আজকের যে বড়দিন। এই বড়দিনে কিন্তু তারা নানান ধরনের আয়োজন করে থাকেন। তবে আমরা এখানে যেটি দেখেছি, কিছুক্ষণ পরে তারা যে প্রার্থনার যে কার্যক্রম সেটি তারা কিন্তু শুরু করতে যাচ্ছেন। এমনটি এখানে যারা যে খ্রিস্টান সম্প্রদায় রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে এমনটি জানতে পেরেছি। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু পুলিশ সুপার আক্তার হোসেন এবং সদর থানার আব্দুল মোন্নাফ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছেন, যেন এই খ্রিস্টান সম্প্রদায়ের এই যে বড় যে উৎসব, এই বড়দিন তারা যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তারা পালন করতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর বাইরেও কিন্তু আমরা এখানে যারা এই আজকের এই প্রার্থনা দিতে এসেছেন তারা বলছেন যে মানব জাতির যে শান্তি এবং সুখ শান্তি কামনা করে তারা বিশ্ববাসী, বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে তারা প্রার্থনা করবেন, এমনটি তারা আশা করেছেন। তো পাশাপাশি এখানে যিনি ফাদার লিওনার্ড বলছেন, তারা বলছেন যে আজকে তারা এই দিনে অর্থাৎ যীশু খ্রিস্টের যে আগমন ঘটে সেই অনুপাতে তারা মানব জাতির সুখ শান্তি কামনায় তারা প্রার্থনা করছেন। এর বাইরে আমরা দেখেছি যারা যে খ্রিস্টান সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু একে অপরের বাড়িতে যাচ্ছেন, তারা গির্জা সহ তারা বাড়ি ঘর তারা সাজসজ্জায় তারা সাজিয়েছেন। অর্থাৎ আজকের এই দিনটি তারা সুন্দরভাবে যেন পালন করতে পারে এমনটি তারা কিন্তু আমরা দেখেছি প্রস্তুতি নিয়েছেন বা সুন্দরভাবে তারা পালন করছেন, এমনটি আমরা এই গির্জায় এসে তারা দেখতে পেয়েছি। ধন্যবাদ আব্বাস, আপনি সাথেই থাকবেন। এবার বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে বড়দিন উদযাপন কিভাবে পালিত হচ্ছে, কি কি আয়োজন থাকছে?
জি, বরিশালের বড়দিনের আয়োজনের যে বিষয়টি হচ্ছে যে গতকাল রাত ৯টায় কিন্তু এখানে প্রার্থনা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চে, যেখানে আসলে গতকাল রাত ৯টায় কিন্তু প্রার্থনা করেছেন ভক্তরা, এবং এখানকার যারা আয়োজক রয়েছে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু আগেই সম্পন্ন করেছিলেন। এবং আমরা কিন্তু দেখেছি যে কালকে রাত ৮টার দিকে কিন্তু আসলে যারা ভক্ত রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। নিরাপত্তার একটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে কিন্তু অনেককেই প্রবেশ করতে দেয়া হয়নি। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই চার্চে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে গির্জাগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। এবং রাত ৯টার দিকে যখন প্রার্থনা শুরু হয় তখন কিন্তু তার আধা ঘন্টা আগে থেকে কিন্তু আমরা দেখেছি যে এই চার্চের যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল, এবং যারা ভক্ত রয়েছে তারা এখানে এসেছেন। তারা তাদের যে যারা রয়েছেন সে ঘুরে দেখেছেন, এবং বিভিন্ন সাজসজ্জা করা হয়েছে সেগুলো কিন্তু উপভোগ করেছেন। এর পাশাপাশি প্রার্থনা করেছেন। আমরা ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আসলে দেশের যে যুদ্ধ বিগ্রহ রয়েছে এগুলো যাতে মুক্তি পায়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তা নিয়ে কিন্তু তারা প্রার্থনা করেছেন। এর পাশাপাশি আমরা বরিশালের যে অন্যান্য চার্চগুলো রয়েছে, প্রায় ৬টি চার্চ রয়েছে, সেখানে গিয়েছিলাম, এবং গির্জাগুলোতে দেখা গেছে যে আসলে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তারা একটি নির্দিষ্ট সময় কিন্তু আসলে সেখানে উপস্থিত হন এবং প্রার্থনায় অংশ নেন। এর পাশাপাশি বরিশালের যে ১৪টি কলোনি রয়েছে, খ্রিস্টান কলোনি রয়েছে, সেখানে কিন্তু বাসাবাড়িতে বেশ আয়োজন ছিল, এবং বাসাবাড়ির সামনে কিন্তু আসলে তাদের যে সৌন্দর্য বর্ধন করা এবং আলোকসজ্জা করা, সেই আলোকসজ্জা কিন্তু বেশ আমরা দেখেছি। এবং যখন আমরা ভক্তদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু একে অপরের এই প্রার্থনার পরেই কিন্তু তারা একে অপরের বাড়িতে গিয়েছেন এবং কুশল বিনিময় করেছেন। আজকে যেহেতু বড়দিনের অনুষ্ঠান রয়েছে, সকাল ৯টায় কিন্তু প্রার্থনা দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপরে কিন্তু আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আসলে তারা ছুটে যাবেন। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে বরিশালে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। বড়দিন উদযাপনের বিষয়ে লক্ষ্মীপুর ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচিত সরকার দিয়ে এখন দেশ পরিচালনা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দেশ থেকে দুর্নীতি ও ফ্যাসিবাদ দূর করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এজন্য নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা জরুরি। আর জনগণের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলেও জানান তিনি। যারা আওয়ামী সন্ত্রাসীদের দোসর এবং নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের বিএনপিতে ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদ অপসারণে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা দলগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বৈঠক করে গণ অধিকার পরিষদ ও গণফোরাম। পরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩১ দফা বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে আলাপ হয়েছে। বিএনপি নির্বাচিত হতে পারলে সংস্কার কমিটির পরামর্শ সংসদে তুলবে। উপদেষ্টাদের কেউ কেউ বিরাজনীতিকরণের চেষ্টাও করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাকুলতা সংস্কার কার্যক্রম ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সকালে দিনাজপুরের কাহারোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার।
কমিশনের প্রতিবেদন অনুযায়ী সংস্কার করা হবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, তবে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নিয়ে আবারও দেখা দিয়েছে জটিলতা। এক্সপ্রেসওয়েটির কাজ সম্পন্ন করতে জিইসি মোড় থেকে ওঠার র্যাম্প নির্মাণের কাজ শুরু করেছে সিডিএ। তবে নগরপিতা ও নগরবিদদের আপত্তির মুখে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট বাড়বে এমন ধারণায় গেল অক্টোবরে 15টি র্যাম্পের 6টি বাদ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বাকি 9টি র্যাম্প নির্মাণের কাজ চললেও নগর পরিকল্পনাবিদরা ব্যস্ততম জিসি জংশন থেকে উঠার র্যাম্পটি নিয়ে আপত্তি তোলে। নগরবিদরা মূল সড়কের প্রশস্ততা কমে যাওয়া ও যানজটের যুক্তি দিলেও সিডিএর দাবি, এই র্যাম্প করা না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকটাই অকার্যকর হয়ে যাবে। আমাদের 9টা র্যাম্প করছি, তার মধ্যে কিন্তু টাইগার পাস র্যাম্পটা অলরেডি বাদ। তাহলে আপনি যদি জিসি র্যাম্পটাও বাদ দেন, তাহলে মানুষ উঠবে কেমনে? মানুষ এখন উঠতেছে সেই মুরাদপুর এবং 2 নম্বর গেট থেকে। তাহলে তো আমি শহরটাকে তো আমি কানেক্টির মধ্যে আনতে পারলাম না। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ মূল এক্সপ্রেসওয়েতে গত আগস্টে যান চলাচল শুরু হয়। তবে লালখান বাজার ও টাইগার পাস অংশে উঠার র্যাম্প না থাকায় পতেঙ্গা যেতে ভোগান্তি হয়। এখানে একটা ব্যস্ততম স্কুল, বাওয়া স্কুল সেখানে রয়েছে। সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই জিএসির দিকে তারা আসতে থাকে। কাজে এখানে যানজট আরও বাড়তে থাকবে এবং সেটা কোনো ক্রমে আমরা হতে দিব না। পূব দিকের গাড়ি সবগুলো যদি জিইসির মোড় থেকে উঠতে হয়, তাহলে ওদেরকে 5 কিলোমিটার ঘুরতে হবে। একবার যাবে, একবার আসবে। জনসাধারণকে, নাগরিকদের এই দুর্ভোগ দেবার অধিকার তো তাদের নাই। তবে লালখান বাজার ও টাইগার পাসে র্যাম্প করার সুযোগ নেই বলছে নির্মাণকারী সংস্থা সিডিএ। যারা বিশেষজ্ঞ, যারা এটা প্রতিবাদ করছে জিইসি র্যাম্প নিয়ে, ওরা কিন্তু মিসলিডটা করছে। মিসলিডটা এই জন্য করছে যে তারা মনে করছে যে টাইগার পাসটা আমরা করব, টাইগার পাসে করাটা নিয়ে এটা বন্ধ করতে চাচ্ছে জিইসি র্যাম্পটা। তো জিইসি র্যাম্পটা তো বন্ধ করলে তো মানুষ কোন দিকে উঠবে? আমরা টাইগার পাস র্যাম্পটা তো করছি না। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রক্ষণাবেক্ষণ না হওয়ায় অচল হয়ে পড়েছে ফেনী শহরের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা। ফলে যথাযথ প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। চুরি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে শহরবাসী। যত দ্রুত সম্ভব সব ক্যামেরা সচল করার আশ্বাস প্রশাসনের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে 2017 সালের জুনে ফেনী শহরের 150টি পয়েন্টে 300 সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশ। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় অচল হয়ে পড়েছে বেশিরভাগ ক্যামেরা। স্থানীয়রা বলছেন, ক্যামেরা নষ্ট হওয়ায় থাকছে না অপরাধের প্রমাণ, ফলে সহজেই পার পেয়ে যাচ্ছেন অনেক অপরাধী। এ সুযোগে বেড়েছে অপরাধের সংখ্যাও। কর্তৃপক্ষে উচিত হবে সিসি ক্যামেরাগুলো সচল করে দেওয়া, যারা অপরাধ চক্রগুলো ধরা খায়। আমরা চাই সিসি ক্যামেরাগুলো যেন খুব দ্রুত লাগানোর ব্যবস্থা জেলা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষায় ক্যামেরাগুলো দ্রুত সচল করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের সকল উচ্চ মহলের প্রতি সহৃদয় স্বনির্বন্ধ অনুরোধ করব। নষ্ট ক্যামেরা আবারও সচল করতে জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা সিসি ক্যামেরার মাধ্যমে যে সার্ভেইলেন্স সিস্টেম সেটি আমরা রাখবো এবং সেটি পৌরসভা যেমন তার তত্ত্বাবধানে থাকবে এবং সেটি পুলিশ প্রশাসনও ব্যবহার করতে পারবে। এগুলো নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি এবং পৌর প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে চলেছি যে এই সিসি ক্যামেরাগুলো আমরা পুনরায় স্থাপন করা যায় কিভাবে। 6 মাসে চুরি, ছিনতাই ও হামলার শতাধিক অভিযোগ পেয়েছে পুলিশ। মামলা হয়েছে 35টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিনের ছুটিতে বিনোদন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের সমাগম। এ বিষয়ে আরো জানতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটন স্পটে, হোটেল, মোটেল, রিসোর্টগুলোয় পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন?
দেখুন, ডিসেম্বর মাস পুরোটা জুড়ে কিন্তু পর্যটকদের যে আগমন সেটা আমরা দেখেছি যথেষ্ট ভালো, এবং বিশেষ করে কোনো উপলক্ষ থাকলে আজকে বড়দিনের ছুটি সেই হিসেবে আমরা বিভিন্ন হোটেল কটেজ মালিকদের সাথে কথা বলেছি। তারা বলছে যে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু খাগড়াছড়িতে প্রতিদিনই প্রচুর পরিমাণ পর্যটক আসে, তবে সরকারি ছুটির দিনগুলোতে এই পর্যটকদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছে এটি খাগড়াছড়ির দিঘিনালা বাস স্টেশন। এখান থেকে কিন্তু মূলত খাগড়াছড়ি যারা সাজেকে যায় সে সমস্ত পর্যটকরা কিন্তু এখান থেকে সকালবেলা সাজেকে যায়। এখন সকাল 7টা বাজে, কিছুক্ষণ পরে কিন্তু পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে রওনা হবে, এবং আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু গাড়িতে করে বিশেষ করে ঢাকা থেকে পর্যটকরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা সকালে পাতরা সেরে কিছুক্ষণ পরে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে, এবং খাগড়াছড়ির অন্যান্য যে টুরিস্ট স্পট গুলো রয়েছে বিশেষ করে আলুটিলা, রিসাং ঝর্ণা কিংবা জেলা পরিষদ পার্ক, এই সমস্ত পর্যটক কেন্দ্রগুলোতে প্রতিদিন বিকেল থেকে কিন্তু পর্যটকদের যে সমাগম সেটা কিন্তু বাড়ে। সকালবেলা আসলে পর্যটকদের সমাগমটা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে একেবারেই থাকে না বললে চলে, কিন্তু বিকেল হতে হতে এই পর্যটনগুলো কিন্তু একেবারেই পর্যটন কেন্দ্রগুলো কিন্তু পর্যটকে পরিপূর্ণ হয়েছে। এবং আমরা হোটেল ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন গত আপনি জানেন প্রায় 1.5 মাস বন্ধ থাকার পরে কিন্তু নভেম্বরের 5 তারিখে খাগড়াছড়ি এবং সাজেকে যে পর্যটন সেটা উন্মুক্ত হয়, এবং সেটা উন্মুক্ত করে দেওয়ার পরে কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পরে অর্থাৎ 1.5 মাসের মতো বন্ধ থাকার পরে পর্যটকদের যে ভিড় সেটা আমরা দেখেছি। এবং প্রতি মাসে অর্থাৎ এই ডিসেম্বর মাসে কিন্তু অন্তত ইতিমধ্যেই 30,000-এর বেশি পর্যটক কিন্তু তারা ভ্রমণ করেছে। এবং সাজেকে আমরা দেখছি যে সব সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সেখানে কিন্তু যারা আগে থেকেই রুম বুকিং না করে সাজেকে বেড়াতে গেছে তারা কিন্তু ভোগান্তি পোহাতে হয়, অর্থাৎ তারা সেখানে গিয়ে কোনো ধরনের রুম খালি পায় না। সেক্ষেত্রে রিসোর্ট মালিক যারা রয়েছে বা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের পক্ষ থেকে অনুরোধ করছে, বিশেষ করে সাজেকে যেহেতু সেখানে পর্যটকদের খুব বেশি থাকার আসলে আয়োজন নেই, অন্তত 120টার মতো রিসোর্ট সেখানে রয়েছে, তারা আগে থেকেই অনেকে বুকিং দিয়ে না যাওয়ার কারণে সেখানে কিন্তু তারা কিন্তু রুম না পেয়ে অনেক ধরনের ভোগান্তিতে হয়। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আসলে সেখানে যে রিসোর্টের বারান্দা আছে অথবা ক্লাব হাউস আছে সেখানে কিন্তু তাদেরকে রাত যাপন করতে হচ্ছে। এই ধরনের ভোগান্তি এড়ানোর জন্য সাজেকে কিন্তু আগে থেকে রুম বুকিং করে তারপর সেখানে ভ্রমণ করার জন্য অনুরোধ করেছেন সেখানকার রিসোর্ট মালিকরা। একই সাথে আমি খাগড়াছড়ি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে যে নিরাপত্তা সেটা কিন্তু 2 স্তরের নিরাপত্তা দেওয়া হয়। একটি হচ্ছে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একই সাথে ট্যুরিস্ট পুলিশের যে টিম রয়েছে তারাও কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে মোবাইল টিমের মাধ্যমে যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আজকে বড়দিনের ছুটিকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন খাগড়াছড়ি বেশ কিছু গির্জা রয়েছে, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এবং একই সাথে এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও যাতে পর্যটকরা ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি পর্যটকদের যে সমাগম স্বাভাবিক থাকে সেক্ষেত্রে সরকারের যে রাজস্ব আছে সেটি কিন্তু বাড়বে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। বরিশালে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 20 জন। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। চিকিৎসকরা জানান ভর্তি রোগীর পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। ডায়রিয়া ওয়ার্ডে 4টি বেডের বিপরীতে ভর্তি আছেন 15 জন। হঠাৎ রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরিশাল জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসে চিকিৎসা নিয়েছেন 500 রোগী। অপরিচ্ছন্নতার কারণে ডায়রিয়া বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। সকালবেলা অবস্থা বেশি খারাপ, তারপর সকালবেলা ভর্তি হলাম, তো রাত 2টার দিকে অসুস্থ হয়ে পড়ছে, তারপরে হাসপাতালে নিয়ে আসছি। রোগীর পরিমাণ বাড়াতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে যে আমরা বিছানা দিতে পারছি না। শিশু রোগীর পাশাপাশি প্রচুর বয়স্ক ডায়রিয়া রোগী পাচ্ছি আমাদের এখানে, এবং যেগুলো ওয়াটারি ডায়রিয়া বা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়েও বেশ রোগী আসতেছে, এবং সেগুলো তাদেরকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। সুনামগঞ্জের হাওরে বোরো মৌসুমের আবাদ শুরু হলেও ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি। 15 ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও শেষ হয়নি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কাজ। এতে দুশ্চিন্তায় কৃষকেরা। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে চলতি বছর 2,22,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য 53টি হাওরের 534 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ সংস্কার ও মেরামত করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 125 কোটি টাকা। 15 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করা হয়, কিন্তু বাস্তবায়ন শুরু হয়নি এখনো। তাই সময়সীমা 28 ফেব্রুয়ারি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বেড়িবান্ধের উপলক্ষে যদি সঠিক টাইমে
সঠিক টাইমে হয় তাহলে আমাদের মনে করো অনেক উপকার হইব। যদি বেরিবারটা যে সময়ের কাছে দিছে এই সময়ের কাছে দিলে যেমন আমরা শান্তি শৃঙ্খলায় গৃহস্থীরা তুলতে পারি। যদি মনে করো তোমার এই বান টান তোমার ঠিক মতো দেওয়া যে আমরা যেমন একটু শান্তি মতো আগে তোমার ধানটা তুলতাম পারি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে দেরি হয় কাজ শুরু করা যাচ্ছে না। এবং পানিটা কমতে আরও 10-12 দিন সময় লাগবে। 10-12 দিন পরে হয়তো কাজটা ফুল সুইংয়ে শুরু হবে। এবং আমাদের যে উপজেলাতে পিএসি গঠন হচ্ছে এবং এটা খুব সতর্কতার সাথে পিএসি গঠন হচ্ছে, যাচাই বাছাই করে গঠন করা হচ্ছে। সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ সংস্কারের কাজ করে 374টি প্রকল্প বাস্তবায়ন কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক সপ্তাহ ধরে মেহেরপুরে টিএসপি ও ডিএপি সহ বিভিন্ন সার সংকট দেখা দিয়েছে। বরাদ্দ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি সার ব্যবসায়ীদের। এতে সার কিনতে এসে ফিরে যেতে হচ্ছে কৃষকদের। সার ব্যবসায়ীরা জানান, কৃষি বিভাগ থেকে এ মাসে সারের বরাদ্দ আছে ইউরিয়া ৩,৯৬৬ মেট্রিক টন, টিএসপি ১,৭৮১ মেট্রিক টন, ডিএপি ২,৪৪২ মেট্রিক টন, এমওপি ১,৮২৪ মেট্রিক টন। তবে সারের চাহিদা আরও বেশি বলে জানান ব্যবসায়ীরা। সার সংকটে ভুট্টা, আলু, মসুর, গম সহ অন্যান্য ফসল চাষ ব্যাহত হচ্ছে বলে জানান কৃষকেরা। এদিকে দ্রুত সংকট কেটে যাওয়ার আশা কৃষি বিভাগের। টিএসপি সারের দোকানে গেলে বা ডিলারশিপের কাছে গেলে আমরা পাচ্ছি না। এক সপ্তাহ যাবত এই সারটা কোনো জায়গায় মিলছে না। এই সময় আমাদের সারের সর্বোচ্চ চাহিদা থাকে। সাধারণত আমরা যে বরাদ্দ পেয়েছিলাম গত মাসের বরাদ্দের সার 20-22 তারিখে আমাদের শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের চাষিদের যে চাহিদার তুলনায় হয়তো একটু সরবরাহ কম ছিল এই নভেম্বর মাসের শেষ দিকে। তবে এই আজকে থেকে সার যেহেতু ঢুকতে শুরু করবে, তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত মাত্রা চাষিরা সার পাবে। আমাদের সারের এখানে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মানিকগঞ্জে পদ্মায় প্রায় প্রতিদিনই আটকা পড়েছে পণ্যবাহী জাহাজ। সার, খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল সঠিক সময়ে গন্তব্য পৌঁছাতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। ঘটছে ডাকাতিও। কার্যকর পদক্ষেপ না নিলে সংকট বাড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা যমুনায় জেগে ওঠে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথে এমন ডুবোচর রয়েছে অন্তত 8টি পয়েন্টে। ফলে চট্টগ্রাম, মোংলা সহ বিভিন্ন বন্দর থেকে আসা পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে হরিরামপুরের আন্ধারমানিক ঘাট সহ বিভিন্ন এলাকায়। সার, পাথর, খাদ্যপণ্য সহ গুরুত্বপূর্ণ মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। 6 দিন ধরে এখানে আসছি বসা, এখানে পানি কম জন্য জাহাজ সামনে যাইতে পারে না। জাহাজের ম্যাক্সিমাম 10 ফিট 11 ফিট পানির প্রয়োজন আছে, কারণ আমার জাহাজের ওতে ক্লিয়ারেন্স থাকা লাগবে। অনেক সময় মাঝ নদীতে আটকে পড়া জাহাজে ডাকাতের হামলার শঙ্কাও থাকে। এ নিয়েও আতঙ্কে জাহাজ মালিক ও শ্রমিকরা। রাস্তা কোথাও থাকলে ডাকাতি হয়, মারধর করে। পুলিশ বলছে, নদীতে থাকা জাহাজের মাস্টার ও শ্রমিকদের নিরাপদে রাখতে টহল বাড়ানো হয়েছে। আমাদের হরিরামপুর এলাকার এখানে কিছু জাহাজ আটকা পড়ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে সিনিয়র অফিসার, ওসি স্যারও আমাদেরকে নির্দেশনা দিচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, তাদের কোনো সমস্যা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলতে। বিআইডব্লিউটিএ বলছে, নাব্যতা সংকট দূর করতে শিগগিরই নেওয়া হবে নদী খনন প্রকল্প। গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে। ঠিক আছে, হাইড্রোগ্রাফিক জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ড্রেজার এনগেজ করব। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে 4 মাসেও নির্মাণ হয়নি ভেঙে যাওয়া কালভার্টের সংযোগ সড়ক। কালভার্টের উপর অস্থায়ী কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে বিপাকে আছেন কয়েকশো গ্রামের মানুষ। ভেঙে যাওয়া অংশ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এলজিইডি। চলতি মৌসুমে 4 দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি। সবশেষ আগস্টের বন্যায় পাহাড়ি ঢলে মহালছড়িতে কালভার্টের 2 পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর নিজ উদ্যোগে তৈরি কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যানবাহন। কাঠের পাটাতন হওয়ায় মোটরসাইকেল ও ইজি বাইক ছাড়া ভারী যানবাহন চলতে পারছে না। ফলে চরম বিপাকে পড়েছেন মোবাছড়ি ইউনিয়নের হাজারো মানুষ। গাড়ি আসতে কষ্ট, যাইতে কষ্ট,
মনে করেন ব্রিটিশটা দেখেন না, এগুলো মারমারা তক্তা দিয়ে বানাইছে। কোনো গাড়ি চলাইতে পারছে না, খুব আমাদের রিস্ক হচ্ছে। দ্রুত যেন এই ব্রিটিশটা মেরামত করা হয়। জিপ গাড়ি ঢুকতো, মাহেন্দ্রা ঢুকতো, সিএনজি ঢুকতো, এগুলো এখন কিছুই ঢুকতে পারতেছে না ব্রিটিশটার কারণে। শুধু কালভার্ট নয়, সংস্কার করা হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্টের দুই পাশের সড়কও। যখন পানি উঠেছিল তখন হচ্ছে যে এগুলো পানিতে ভরে গেছিল, তো যেটার কারণে হচ্ছে এখানে রাস্তার ধারেগুলো হচ্ছে যে মানে ভেঙে গেছে। সড়ক সংস্কার পাশাপাশি ভাঙন এলাকায় নতুন কালভার্ট নির্মাণের আশ্বাস এলজিইডির। আমরা চেঙ্গি ব্রিজ থেকে চেঙ্গি নালা পর্যন্ত এই রাস্তার পুরোটাই আমরা ব্রিজের সাথে ওটা সব আমরা করবো আর কি, রিভ্যালুয়েশন করবো, আপনার পুনঃমেরামত করবো, করবো, আপ করবো। মহালছড়ির সাথে মোবাছড়ি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম কালভার্টটি। এর উপর দিয়ে প্রতিদিন 4 থেকে 5,000 মানুষ চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।